হঠাৎই রাতে দেখা সেই স্বপ্নের কথা মাথাচাড়া দিয়ে উঠল রাজ্যের মনে। ধবধবে ফর্সা টসটসে লাল ঠোঁটওয়ালা সুঠামদেহী এক রাজকুমার এসেছিল কাল রাতে রাজ্যের স্বপ্নে, যার বাহুডোরে পরম মমতায় বন্দী ছিল রাজ্য। সেই রাজকুমার রাজ্যের কানে কানে ফিসফিস করে আবেগজন আদুরি কণ্ঠে গভীর চুমু দিতে দিতে বলেছিল, তোমাকে তো আমি দখল করবই, কারণ রাজকুমারের কাজই হলো রাজ্য দখল করা। সেই মাদকতা মিশ্রিত কণ্ঠে কি ছিল রাজ্য জানে না। সেও গলা জড়িয়ে ধরে রাজকুমারের উষ্ণ ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুমু খেয়েছিল। আর সেই সুযোগে রাজকুমার উন্মাদের মতো ভোগ করেছে তার অষ্টদ্বয়। হঠাৎই লজ্জায় রাজ্যের গাল কান গরম হয়ে ধোঁয়া ছড়ল। নিজেকে নিজেই ধিক্কার দিয়ে বলে উঠল রাজ্য, ছি, কি অশুভ মেয়ে, এসব চিন্তা ভাবনা করে ঘুমাস তুই? এগুলো কোনো স্বপ্ন হলো? লজ্জায় শরীরে সব দাগের কথা বেমালুম ভুলে ঝটপট করে গোসল সেরে বেরিয়ে এলো রাজ্য। রুমে এসে নিজের ড্রেস পাল্টে অফিসে ইউনিফর্ম পরে নিল সে। তারপর হেয়ার ড্রাইভ দিয়ে কাঁধ পর্যন্ত ভেজা চুলগুলো শুকিয়ে ছোট্ট বেনি করে খোপার মতো করে ক্লিপ করে আটকে নিল। নিজেকে আয়নায় ভালোভাবে দেখে মাথায় ক্যাপটা হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের রুম থেকে। আর সে জানতেই পারল না ওপাশে কেউ একজন তার আগাগোড়া সবটাই দেখে নিল মুগ্ধ নয়নে। হাই তুলতে তুলতে এলোমেলো পায়ে রাধাব কফি মগ হাতে নিয়ে যুবরাজের রুমে এলো। এসে দেখতে পেল একটা রাইফেল জানলার দিকে তাক করে টেলিস্কোপে গভীর মনোযোগ দিয়ে কিছু দেখে যাচ্ছে যুবরাজ। কফির মগটা বেড সাইড টেবিলের উপর রেখে রাধাব আগ্রহে জানতে চাইল, এত সকালবেলা কার 12টা বাজাচ্ছিস? স্কোপ থেকে দৃষ্টি সরিয়ে রাধাবের সামনে এসে দাঁড়ালো যুবরাজ। উদাম গায়ে শুধু একটা 2 কোয়ার্টার হাফ প্যান্ট পরা। সেই হাফ প্যান্টের দুই পকেটে হাত গুজে যুবরাজ হালকা হেসে বলে উঠল, আমার তো নিজেরই 12টা বেজে গেছে ব্রো, আর অন্যের কি 12টা বাজাবো? বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোনটা হাতে নিল যুবরাজ। সময় দেখে নিয়ে নজর দিয়ে ভ্রু কুঁচকে ফোন বিছানায় ছুঁড়ে মেরে আবারও বলতে শুরু করলো, গুনে গুনে 36টা বিল্ডিংয়ের পরে আমার জানের বাসা। আশ্চর্যের বিষয় কি জানিস? আমার জানালা আর তার জানালা একদম বরাবর। আর আমি চাইলেই এই জানলা দিয়ে আমি আমার জানকে যখন তখন দেখতে পারি। রাধাব যুবরাজের কথা শুনে এক আঙুলের সহিত মাথা চুলকে নিজের কফির মগে লম্বা একটা চুমুক দিয়ে বলে উঠল, এভাবে একটা মেয়েকে যখন তখন দেখা অন্যায়। মেয়েটা এখনো তোকে ভালোবাসে না, বিষয়টা আরো বেশি অন্যায়ের। নিজে কফির মগটা হাতে নিয়ে তাদের ছোট্ট চুমুক দিয়ে জানলার দিকে তাকিয়ে যুবরাজ শেষাত্মক হাসল। তারপর ভরাট কণ্ঠে বলে উঠল, আমি যদি অন্যায় করি তাহলে পৃথিবীর সকল প্রেমিক পুরুষই অন্যায়কারী। এরা প্রেমে পড়েই অন্যায় করার জন্য। তুই কোথাও কোনো সাধু পুরুষ দেখতে পারবি না, আর আমি সাধু পুরুষ হতে চাইও না। সাধুগিরি আমার ধাঁচে নেই, না আমার প্রফেশনে আছে। আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য অসাধু প্রেমিক পুরুষ হতে চাই। দুজনেই কথা বলতে বলতে হঠাৎই রাধাবের নজর গেল যুবরাজের গলার নিচে ধবধবে সাদা মাঝারি সাইজের ব্যান্ডেজের দিকে। ব্যান্ডেজটা এমন এক জায়গায় করা যেখানে ড্রাগন স্নেকটা হাঁ করে আছে। ব্যান্ডেজের কারণে সাপের মাথাটি আর দেখা যাচ্ছে না। ব্যান্ডেজ চোখে পড়তেই আঙুল উঁচিয়ে উদ্বিগ্ন হয়ে রাধাব জিজ্ঞেস করে উঠল যুবরাজকে, ওখানে ওখানে কি হয়েছে? গত রাতে তোতলা মামুন কি তোকে আঘাত করেছিল? রাধাবের আঙুলের নির্দেশ দেখে যুবরাজ প্রশস্ত হেসে সেই ব্যান্ডেজের স্থানে হাত বুলিয়ে এরপর হাসি থামিয়ে বলে উঠল, শুধু তোতলা মামুন কেন, পৃথিবীর কারো এই যুবরাজের গায়ে হাত দেওয়ার সাহস নেই। তবে এই দুঃসাহস শুধু একজনেরই আছে, আর সে হচ্ছে আমার সইটি। এই সাপের চাইতেও সে বিষাক্ত, একদম সাপের মাথায় কামড়ে ধরে মাংস তুলে নিয়েছে। রাধাপের মস্তিষ্কে যুবরাজের দুষ্টু কথা ধরা দিতেই কফি নাকে মুখে উঠে গেল রাধাপের। কোনো মতে নিজের কাশি থামিয়ে আশ্চর্যের ভঙ্গিমায় বলে উঠল রাধাপ, তার মানে এটা লাভ বাইট? ওই ইঞ্জেকশন তুই আমার কাছ থেকে এই আকাম করার জন্য নিয়েছিস? ওকে কিছু করিসনি তো? বেচারি কিন্তু একদম ইনোসেন্ট। যুবরাজ যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে কফিতে চুমুক দিতে দিতে বলে উঠল, সারা রাত ভোর শুধু চুমুই দিয়েছি, আর কিছুই করিনি আমি। অসাধু বলে এতটাও খারাপ নই আমি। চুমু দিয়েছি বলেই কামড়ে দিয়েছে দেখ, আর কিছু হলে তো। যুবরাজের সম্পূর্ণ কথা শেষ করার আগেই সামিনা প্রবেশ করলো যুবরাজের রুমে। এরপর দুটো পায়ে কাছে এসে ফিস ফিস করে বলে উঠল, সারা রাত তুই কোথায় ছিলে? ভাইজান তোকে সারা রাতে দুইবার খুঁজতে এসেছে, না পেয়ে ফিরে গিয়েছে। তোর উপর অনেক রেগে আছে। এখন চল আমার সাথে, ভাইজান ডাইনিং টেবিলে তোকে ডাকছে। হ্যাঙ্গারে থাকা নিজের টি শার্টটা পরতে পরতে যুবরাজ ভীতি মিশ্রিত কণ্ঠে বলে উঠল, খুব খুব ভয় লাগছে মা, এবারের মতো বাঁচিয়ে নাও। প্রমিস, আজ জীবনেও রাতে কোথাও বের হব না। সন্ধ্যার আগে বাড়ি ফিরে পড়তে বসবো।
যুবরাজের এরকম ভঙ্গিমা কথায় যুবরাজের পিঠে এক ঘা বসিয়ে সামিনা বলে উঠলেন, আর ঢং না করে দ্রুত আমার সাথে আয়। ভাইজান কিছু প্রশ্ন করলে হু হাতে উত্তর দিবি। আমি তো আছি, দ্রুত আয়। ডাইনিং টেবিলে বসে বসে সমানে কপাল সাইড করে চলেছেন সাদাব সাহির। ছেলে ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তিনি। তিনি ভেবেছিলেন শেষ বয়সে এসে ছেলে তার ব্যবসার হাল ধরবে, কিন্তু ছেলে কিসের নেশায় রাত দিন বাইরে বাইরে ছুটে চলেছে সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। তার ভাবনার মাঝে যুবরাজ বলে ওঠে, পাপা আমাকে ডেকেছ? যুবরাজের আকস্মিক ডাকে ধ্যান ভাঙল সাদাব সাহিরের। সোজা হয়ে বসে যুবরাজের দিকে তাকিয়ে তার সামনে চেয়ারে নির্দেশ দিয়ে বলে উঠলেন, বসো। যুবরাজ চেয়ার টেনে বসতে নিলেই সাদাব সাহির তার ছোট বোন সামিনাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই এখন যা এখান থেকে, আমি যুবরাজের সাথে একান্তে একটু কথা বলতে চাই। সামিনা তখন ভয়ে ভয়ে বলে উঠলেন, আসলে ভাইজান। সাদাব সাহির হাতের ইশারায় সামিনাকে থামিয়ে প্রস্থান করার নির্দেশ দিলেন। যুবরাজের দিকে এক পলক তাকিয়ে সামিনা গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলেন। সামিনা চলে যেতেই সাদাব সাহির কঠিন কণ্ঠে যুবরাজকে বলে উঠলেন, গতকাল সারা রাত তুমি কোথায় ছিলে? প্রতি উত্তরে যুবরাজ বলে ওঠে, আসলে আমার কাজ ছিল। তখনই যুবরাজের বাবা বলে ওঠেন, সাদাব সাহির, কি এমন কাজ ছিল তোমার যে রাতেও বাড়ি ফেরার সময় হয় না তোমার? প্রতি উত্তরে যুবরাজ বলে ওঠে, পাপা আমি তোমাকে বলতে পারবো না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে জোরে চাপ্পড় মেরে সাদাব সাহির বলে উঠলেন, তোমার জরুরি কাজটা কি? মানুষ খুন করা? নিজের বাবার মুখে এমন কথা শুনে থমকে গেল যুবরাজ। দাঁতে দাঁত চেপে সাদাব সাহিরের দিকে তাকাতেই তিনি কিছু ছবি ছুঁড়ে মারলেন যুবরাজের দিকে। ছবিগুলোর দিকে তাকিয়ে যুবরাজ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, এগুলো কে দিয়েছে তোমাকে পাপ্পা? সাদাব সাহির তখন গর্জে ওঠা কণ্ঠে বলে উঠলেন, কেন, তাকেও কি মেরে ফেলবে? যুবরাজ যখন আমতা আমতা করে বলে ওঠে, পাপ্পা আমি এমনি এমনি কারো ক্ষতি করি না, আমার কাছে এক্সপ্লেন আছে বলেই। যুবরাজ মাথা নিচু করে ফেলল কথাটা বলে। তাতে দাঁত পিছিয়ে সাদাব সাহির তখন বলে উঠলেন, তোমার কোনো এক্সপ্রেশন আমি শুনতে চাই না। আমার ভাবতেও ঘেন্না হচ্ছে আমার ছেলে একজন খুনি। আজ তুমি আমার সাথে থানায় গিয়ে সারেন্ডার করবে, না হলে এই বাড়ি ছেড়ে দুই চোখ যেদিকে যায় সেদিকে তুমি চলে যাবে। কোনো খুনির সাথে এক ছাদের নিচে কখনোই আমার পক্ষে থাকা সম্ভব না। অফিসে নিজের ডেস্কে বসে বসে ঝিমোচ্ছে রাজ্য। মাথার ওপর ক্যাচ ক্যাচ শব্দে সিলিং ফ্যানটি ক্রমাগত ঘুরে চলেছে। সব কিছু সে ঠাউর করতে পারছে, কিন্তু চোখ মেরে দেখতে পাচ্ছে না। তার এখন এমন অবস্থা যেন কান্ত সজাগ কিন্তু দৃষ্টি অবরোধ। হঠাৎ শরীরে এমন দুর্দশা হবার কারণ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না সে। হঠাৎই এক গাদা ফাইল টেবিলের ওপর শব্দ করে বাড়ি মেরে রেখে তিনি কি মেজাজে কটমট করতে করতে বেঞ্চে আসবি বলে উঠলেন, অফিসটা কি ঘুমানোর জায়গা? এখানে টাকা দিয়ে সরকার কি বিশ্রামাগার খুলেছেন? খারুজ কমান্ডারের গর্জনে কোনো মতে চোখ মেলে তাকালো রাজ্য। এরপর ধীর কণ্ঠে বলে উঠল সে, আসলে স্যার আজকে হঠাৎই খুব খারাপ লাগছে, তাই। প্রতি উত্তরে রাজ্যকে কথা শেষ না করতে দিয়েই অগ্নিমূর্তি ধারণ করে বেঞ্জির আসবেই বলে উঠলেন, দায়িত্ব নিয়েছ রাঘব বল ধরার, কিন্তু চালে এখনো একটা চুনোপুটি পর্যন্ত তুলতে পারোনি। কিন্তু এক্সকিউজ দেবার বেলায় এত বাহানা সাজিয়ে বসে থাকো। কমান্ডারে এমন মিসবিহেভে রাজ্য মনে অনেকটাই কষ্ট পেয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, স্যার আমার শরীরটা না ভীষণ দুর্বল, আমার কিছুদিন ছুটি প্রয়োজন। রাজ্য ছুটির কথা বলতেই রাগে লাল হয়ে গেলেন বেঞ্জির আসবি। রাজ্যকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ছুটি কি মামুর বাড়ির আবদার নাকি? চাইলে আর পেয়ে গেলে? ছুটি নিয়ে ঘরে বসে থাকলে রুহিতা চৌধুরীকে স্থল পড়বে কে? তোমার বাপ? কমান্ডারের কথায় রাজ্য টলমল চোখে অপরাধীর ন্যায় বলে উঠল, স্যার আমি সত্যিই বলছি, আমার ছুটি প্রয়োজন। রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই হাতের ইশারায় রাজ্যকে চুপ করতে বলে একটা পেপার এগিয়ে দিয়ে গজগজ করতে করতে বলে উঠলেন তিনি, সিটি হসপিটালে গিয়ে রুহিতা চৌধুরীর জবানবন্দি নিয়ে অজ্ঞাত লোকটিকে খুঁজে বের করে আজকের মধ্যে জানাবে আমাকে। উপর থেকে প্রেশার আছে, মেয়েটার বাবার ক্ষমতা, তাই তোমাকে নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না সম্পূর্ণটা। এখন আমার সামনে থেকে যাও, তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না। কমান্ডারের এমন কুশ্রীর জঘন্য আচরণে রাজ্যের চোখ থেকে গাল বেয়ে মুক্তদানার মতো দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সাথে সাথে দু হাতে উল্টো পিঠে সেই জল মুছে প্রয়োজনীয় ডকুমেন্টস মোবাইলে ক্যাপচার করে বেরিয়ে গেল সেখান থেকে। পার্কিং লটে এসে নিজের বাইকের সামনে দাঁড়িয়েছে রাজ্য, আর মনে মনে ভাবছে, শরীরের যেই অবস্থা কোনোভাবে এই মুহূর্তে বাইক কন্ট্রোল করা সম্ভব নয়, তার চেয়ে একটা ক্যাব বুক করে যাওয়াই ভালো হবে।
এসব ভেবেই অফিসের সামনে মেরিন রোডে গিয়ে দাঁড়ালো রাজ্য। কিছুক্ষণ পায়চারি করেও সেখানে কোনো গাড়ি দেখতে পেল না সে। এরপর উবার থেকে একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলল সিটি হসপিটালের উদ্দেশ্যে। অপরদিকে, ভাইয়া ভাইয়া তুমি এতটাও নিষ্ঠুর হইও না প্লিজ। আমার যুবরাজ এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব ভাইয়া। তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমাকে ছেলেহারা করো না প্লিজ। সাদাব সাহিরের ব্যক্তিগত কক্ষে সামিনা সাদাব সাহিরের হাতে পায়ে ধরে কেঁদে কেটে যুবরাজকে এই বাড়ি থেকে বের না করে দেওয়ার জন্য অনুরোধ করে যাচ্ছে সমানে। কিন্তু সাদাব সাহির তার এক কথায় অনড়। হয় যুবরাজ সারেন্ডার করবে, না হয় এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে সে। সামিনা তখন কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে উঠলেন, ভাইয়া তুমি যেহেতু তোমার সিদ্ধান্তে অনড়, তাহলে জেনে রেখো যুবরাজ এই বাড়িতে না থাকলে আমিও থাকবো না ভাইয়া। যেই বাড়িতে আমার ছেলের জায়গা হবে না, সেই বাড়িতে বসে বসে আমার আরামাইশ করার কোনো প্রশ্নই আসে না। সাদাব সাহির এবার নড়ে চড়ে উঠলেন, সামনের দিকে অসহায় দৃষ্টি প্রয়োগ করে বলে উঠলেন, মাতৃস্নেহে এতটাই অন্ধ হয়ে গেছিস তুই? কোনটা ভুল কোনটা সঠিক সেটা বুঝতে পারছিস না? সাদাব সাহিরে এমন প্রশ্নবাণে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালেন সামিনা। এরপর নিজের চোখে গড়িয়ে পড়া জলের ধারা দুই হাতে কর্পুটে মুছে আহত কণ্ঠে বলে উঠলেন, ভাইয়া ওকে আমি আমার সবটুকু দিয়েই বড় করেছিলাম। আমি ছিলাম ওর বন্ধু, আমি ওর মা। ওর মনের জমানো সকল কথা নির্দ্বিধায় খুলে বলতো আমাকে। শুধু তাই নয়, যুবরাজ যখন নিউ ইয়র্কে হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করে, তখনও ও আমার আঁচলেই তলেই ছিল। তখন যুবরাজ কতটা হাসি খুশি উচ্ছল প্রাণবন্ত সাদাসিধে ছিল, এটা নতুন করে তোমাকে বলার প্রয়োজন মনে করছি না আমি। সেই ছেলে হঠাৎ করে ডাক্তারি পেশা ছেড়ে কেন নিউ ইয়র্কে একজন ইতালিয়ান স্টুডেন্টকে খুন করে, পুলিশের কাছে সারেন্ডার না করে দেশে ফিরে এলো, এটা আমিও জানি না। আমি বারবার যুবরাজকে জিজ্ঞেস করেছি সেই ঘটনা। ও আমাকে বারবার একই কথাই বলেছে যে আমি না মারলেও আইনের আওতায় আনলে ওর ফাঁসি হতো, কিন্তু এত লম্বা প্রসিডি ওর আবার পছন্দ না।